আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন এবং আমাদেরকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সফট স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এসএসডিসি কর্তৃক আমরা লার্নিং সেশনের আজকে চতুর্থ পর্ব। আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে ডিসকাস করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের টপিকটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, দ্য বেস্ট টুল টু ডিল উইথ ক্রাইসিস। আমরা সবাই জানি যে ইমোশনাল ইন্টেলিজেন্স প্রফেশনালি এবং ব্যক্তিগতভাবে সাকসেসের জন্য 85% গুরুত্ব বহন করে আইকিউর তুলনায়। তো বাংলাদেশে আমাদের এই ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টি যিনি প্রচার করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আজকে প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি ফাউন্ডার, প্রেসিডেন্ট এবং সিইও সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই ইমোশনাল ইন্টেলিজেন্সকে বাংলাদেশে পরিচিত করছেন এবং বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে মানুষকে এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছেন। আমিও অত্যন্ত ভাগ্যবান যে স্যারের সাথে দীর্ঘদিন ধরে আমি কিছু শেখার সুযোগ পাচ্ছি। পাশাপাশি আসসালাম। ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে স্যারের যে একটা কোর্স ছিল, সেই কোর্সটা আমি করতে পেরেছি এবং সেখান থেকে অ্যাকচুয়ালি এই ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারে আমার আগ্রহ জন্মায়। এবং আমি যখন এই সফট স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে এই কোভিড-19 এই প্যান্ডেমিক সিচুয়েশনে ঘরে বসে কিছু চিন্তা করলাম যে লার্নিংয়ের মাধ্যমে যদি মানুষের সাথে কানেক্টেড থাকা যায় এবং মানুষের মাঝে যদি এই ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়টা যদি আমিও একটু প্রচারের ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখতে পারি তাহলে ভালো লাগবে। সেই ক্ষেত্রেই অ্যাকচুয়ালি এই আয়োজন। তো আশা করি আমাদের মাঝে যারা উপস্থিত আছেন আজকে স্যারের মাধ্যমে আমরা এই ক্রাইসিস মোমেন্টে ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমাদেরকে কীভাবে ভূমিকা রাখতেছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। আমি সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার। আসসালামু আলাইকুম। ভেরি ভেরি হ্যাপি ইভিনিং টু অল যারা আমাদের সাথে আছেন। স্পেশালি সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ এই জন্যে যে সফট স্কিলস নিয়ে আপনি একটি সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। সাধারণত মানুষ কোনো কিছু করার আগে প্রত্যাশার কথা চিন্তা করে, কিন্তু আপনি অত্যন্ত নিরলসভাবে একটি চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন, সফট স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার এসএসডিসি, এবং এর মাধ্যমে আপনি এই প্যান্ডেমিক টাইমে অনেক নামকরা স্পিকার, ট্রেইনার যাদেরকে নিয়ে এসছেন, মানুষ যারা ঘরে বসে আছেন তাদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য, এবং পাশাপাশি এই যে এই ব্লক একটা সিচুয়েশনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, আমি এই জন্যে আপনার সেন্টারকে এবং আপনাকে আমার মনের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করব সফট স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার এসএসডিসি বাংলাদেশের সফট স্কিলস এবং ইমোশনাল ইন্টেলিজেন্স, আমরা বলে থাকি সফট স্কিলস আর ইমোশনাল ইন্টেলিজেন্স একটি আরেকটির পরিপূরক, জি। অবশ্যই এই দুটো কাজে একটি সমৃদ্ধ আনার একটি চমৎকার প্রয়াস, একটি চমৎকার প্যাকেজ হিসেবে কাজ করবে। তো আজকে আপনি একটি চমৎকার টপিক সিলেক্ট করেছেন, যেটাকে আপনি বলছেন যে এই প্যান্ডেমিক, বা এই মুহূর্তে তো আমাদের প্যান্ডেমিকই আসলে জি। ক্রাইসিস। এই ক্রাইসিসটার ভেতরে কিভাবে আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমি ব্যবহার করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। জি। তো প্রথমে আমরা কিছুক্ষণ অনলাইন স্লাইডে কিছু কথাবার্তা বলবো। মাঝে মাঝে যারা আমাদের সঙ্গে যোগদান করেছেন তারা আমাদের নিচে চ্যাট বক্স আছে বা কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্টস দিতে পারবেন। আলোচনার এক পর্যায়ে আমরা প্রশ্ন উত্তর পর্বেরও আয়োজন করব। তো কোর আলোচনাটুকু আমি হাফ এন আওয়ার থেকে 35 মিনিটসের মধ্যে শেষ করব, যেন মূল বিষয়টুকু সহজবদ্ধভাবে আমি যেটা বলতে চাই সেই বিষয়গুলোকে আমি উপস্থাপন করার পর অনেকের মনে নানা রকম প্রশ্ন থাকবে, তো সেই প্রশ্নগুলো আমি মোকাবেলা করব। আমার সাথে আমাদেরই সার্টিফাইড ইকিউ গ্র্যাজুয়েট আছেন আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের সাইফুল ভাই। আমরা দুজনেই চেষ্টা করব আপনাদের
এই জ্ঞানের তৃষ্ণা মেটানোর জন্য। কারণ জ্ঞানের বিশালতা তো এত বেশি যে আমাদের ক্ষুদ্র পরিসরে, বিশেষ করে আমার ক্ষুদ্র পরিসরে আমি যতটুকু পারবো ততটুকু আপনাদের মেটানোর চেষ্টা করব। ইতিমধ্যে সাইফুল ভাই বলেছেন যে বিষয়টি বৈশ্বিক এবং স্থানীয়ভাবে একেবারেই নতুন একটি কনসেপ্ট। এই জন্যে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলোকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করছি আপনারা একে উপভোগ করবেন। তো আমি আসলে বলছি ইমোশনাল ইন্টেলিজেন্স এটা এমন একটি কনসেপ্ট সারা পৃথিবীতে এখন দাঁড়িয়েছে যে এটা যে কোনোভাবে যে কোনো প্রসেসের ভেতর এটাকে অ্যাটাচ করা সম্ভব। আমি ইতিমধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে লিডারশিপের সঙ্গে কানেক্ট করেছি, কমিউনিকেশনের সঙ্গে কানেক্ট করেছি। ইমোশনাল ইন্টেলিজেন্সকে অনেক বড় বড় সেলসম্যানরা সেলসের সঙ্গে কানেক্ট করছে। একজন বিখ্যাত রাইটার এটা নিয়ে বইও লিখেছেন, সেলিং উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স। এরকম এই ইমোশনের যতগুলো জায়গা আছে মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে, সব জায়গাতেই আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যবহারের প্রচুর সুযোগ রয়েছে, ব্যক্তি রয়েছে। আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলতে চাই। তো প্রথমে আসলে আমি বলতে চাই যে ইমোশনাল ইন্টেলিজেন্সের যে রুট জায়গাটা, যেটাকে আমরা বলছি ইমোশন, এই ইমোশনটা আসলে কি, এটা নিয়ে একটু আপনাদের সামনে শুরু করতে চাই। সাইফুল ভাই, আমার মনে হয় জি, আপনার আমি ওইখানে মিউট যদি স্লাইড করে দেন তাহলে ইকো হচ্ছে শব্দটা। জি, আচ্ছা থ্যাংক ইউ। তো আমরা বলছি ইমোশন হচ্ছে এনার্জি ইন মোশন। ইমোশনের যে ভূতপতিগত শব্দ, এটারও মানে হচ্ছে মুভ আউট। এটা আসলে স্থির থাকতে চায় না, এটা রেস্টলেস, এটা খুবই দ্যুতিময়, খুবই জ্যোতির্ময়, এটার মুভমেন্ট খুবই মোশনাল। তো এই এর ভেতরের মূল শক্তি হচ্ছে এই এনার্জি। এই জন্যে এক্সপার্টসরা বলছেন, আমরাও বলি যে এনার্জি ইন মোশনই হচ্ছে অ্যাকচুয়ালি এই ইমোশন। এই ইমোশনের শক্তি এত বেশি যে পৃথিবীতে এখন মাল্টি বিলিয়ন ডলার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেই মাল্টি বিলিয়ন ডলার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুল বা প্রোডাক্ট আছে, তা এই যে আশরাফুল মাখলুকাত মানুষের কাছে কিছুই নয়। কারণ হচ্ছে মানুষের ভেতর আল্লাহ পাক রাব্বুল আলামিন একটি বিশেষ ক্ষমতা দিয়েছেন, যেটার নাম হচ্ছে দি রাইট, দ্য পাওয়ার টু চুজ। অর্থাৎ কোনো কিছু পছন্দ করার যে শক্তি, এই শক্তি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভেতর নেই। যার জন্য কোনোদিনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই হিউম্যান বিংকে বাইপাস বা ক্রস করতে পারবে না। তবে হ্যাঁ, পারবে যদি আমরা আমাদের এই বুদ্ধিমত্তাটুকু কিভাবে প্রয়োগ করতে হয়, কখন কোন জায়গায় ব্যবহার করতে হয়, সেটা যদি আমরা বুঝে যাই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই কিন্তু আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রচন্ড প্রোডাক্টিভলি মানব সভ্যতার কাজে ব্যবহার করতে পারবো। সো কামিং ব্যাক টু দি রুট ওয়ার্ড ইমোশন, আমরা যেটা বলছিলাম যে এনার্জি ইন মোশন, এই এনার্জি ইন মোশনের স্ফুরণটা কোথায় যাবে? এটা কি প্রোডাক্টিভলি কাজে আমরা এটার আউটপুট দিব ইনপুট হিসাবে, নাকি এমন কিছুতে চলে যাবে যেটা অর্থময় না হয়ে অর্থহীন হয়ে যাবে? এই যে এইখানেই আমাদের চয়েস নেয়ার সুযোগ। একজন মানুষ হিসেবে আমাদের সুযোগটা হচ্ছে এই জায়গায় যে আমি এটাকে প্রোডাক্টিভলি ইউজ করবো না আনপ্রোডাক্টিভলি ইউজ করবো, এটাকে রাইটলি জাস্টলি ইউজ করবো না রংলি ইউজ করবো। তো এই যে চয়েসের জায়গাটুকুকে যদি আমি নার্চার করতে চাই, এই ন্যাচারাল পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ যেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই জায়গাটুকুকে নার্চার করার জ্ঞান টুলই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। যেটা আলোচনার শুরুতে বলছিলাম যে ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে লিডারশিপের বিভিন্ন টুল তৈরি করা সম্ভব, কমিউনিকেশনে নানা রকমের টুল ব্যবহার করা সম্ভব, এবং করছেন পৃথিবীর নানা রকমের বড় বড় যারা এক্সপার্টরা আছেন। ঠিক তেমনি আমরা ক্রাইসিসের ক্ষেত্রেও কিন্তু, যে কোনো ক্রাইসিস, এখন আমরা একটি বড় বৈশ্বিক ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছি, যেটা প্রতি 100 বছর মানব সভ্যতাকে অনেক কিছু মনে করিয়ে দেয়। সেই ক্রাইসিসকে মোকাবেলার জন্য কিন্তু আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করতে পারি। আমরা প্রত্যেকটা মানুষ এতক্ষণ যা বললাম, যদি এই ফরম্যাটটা আমরা বুঝে থাকি, আমাদের ভেতরে যে
গুড অর ব্যাড, রাইট অর রং চয়েস করার যে সুযোগটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কিভাবে দিয়েছেন? এই ইমোশনের মাধ্যমেই আমরা এটা চুজ করতে পারবো। এবং এই ইমোশন আমাদেরকে দিচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। ক্রিয়েটিভিটি বাই ডিফল্ট প্রত্যেকটা মানুষের ভেতরেই আছে। মানুষ যখন এটা ব্যবহার করে তখন আমরা এটাকে বলি ইনোভেশন, উদ্ভাবনী শক্তি। সৃজনশীলতা প্রত্যেকটি মানুষ জন্মগতভাবে নিয়ে এসছে পৃথিবীতে, কিন্তু উদ্ভাবনী শক্তিটা যখন সে প্রয়োগ করে, ইনোভেশন যখন ব্যবহার করে, আর সেই ইনোভেশনই হচ্ছে পাওয়ার, এনার্জি। এই কারণে আমরা বলি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষই হচ্ছেন এক একটা এনার্জি। এই মুহূর্তে আমাদের এই স্ক্রিনের সামনে যারা আমাদেরকে দেখছেন বা এই কথাটুকু বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন, মর্মে মর্মে এটাকে ফিল করতে পারছেন, ইউ আর দি এনার্জি। সবাই একবার বলেন যে আলহামদুলিল্লাহ, আই এম দি এনার্জি। দরকার হলে এখানে যে কমেন্ট বক্স আছে বা যে চ্যাট বক্স আছে সেখানে সবাই একবার করে লিখে ফেলেন যে আলহামদুলিল্লাহ, থ্যাংক গড, আই এম দি এনার্জি। এটা আপনাকে একটি নতুন শক্তি, একটি প্রেরণা আপনার ভেতরে তৈরি করবে। এই এনার্জির পাওয়ার এত বেশি যে এটার কোয়ান্টাম ব্যাখ্যা বা কোয়ান্টাম ফিজিক্স বৈজ্ঞানিকভাবে অনেক রকমের ব্যাখ্যা দিতে পারে। মনোবিজ্ঞানীরা বলছেন যে এই শক্তির উৎস হচ্ছে আমাদের ব্রেইন। আমাদের যে ট্রিলিয়ন্স নিউরন, আমরা ইচ্ছা করলে এই মুহূর্তেই কয়েক লক্ষ ট্রিলিয়ন তৈরি করে ফেলতে পারি, নতুন নিউরন তৈরি করে ফেলতে পারি। কিভাবে? আমাদের নতুন চিন্তাধারার মাধ্যমে। এই মুহূর্তে যদি কেউ লিখে থাকেন আলহামদুলিল্লাহ, থ্যাংক গড, আই এম দি এনার্জি, আপনি এই মুহূর্তে আপনার ব্রেনের নিউরনে নতুন একটি নিউরনের চেইন তৈরি করেছেন, যেটা অন্য নিউরনগুলোকে অনুরণন দিতে সাহায্য করবে। সেই অনুরণনগুলোকে আবার রিঅর্গানাইজ করে আপনার জন্য, আপনার প্রোডাক্টিভ, আপনার পজিটিভ কাজে ব্যবহার করার জন্য নিয়োজিত হবে। সুতরাং প্রতিটি মুহূর্ত, প্রতিটি কথা আপনি পজিটিভলি যতবার বলবেন, আপনার ভেতরে সেই শক্তির সঞ্চার অন্য নিউরনগুলোকে স্পর্শ করবে। সেখানে যদি কোনো নেগেটিভ নিউরন থাকে, সেটাও তখন পজিটিভ নিউরনে ফ্লাডেড হয়ে যাবে। এই জন্যে আমরা যা বলি খুব সতর্কতার সাথে বলা উচিত। এটাই হচ্ছে দ্য বিউটি, দ্য পাওয়ার অফ ইমোশন। এই ইমোশন কিভাবে প্রভাবিত করতে পারছে এবং এটাকে প্রোডাক্টিভলি ব্যবহার করতে পারছে, অ্যাজ অপোজ টু হোয়াট আই এম সেইং। আমি যা বলছি তার বিপরীত ব্যাপারও আছে। এই মুহূর্তে যদি আপনি আবার নিজেকে নেগেটিভ ভাবেন বা নেগেটিভ ফ্লোতে চলে যান যে এইগুলো নিয়ে কি হচ্ছে চারপাশে, সাইফুল ভাই কি কয়দিন পরে পরে এগুলো কাকে নিয়ে আসেন, বা এই যে মঈন ভাই প্রতিদিন মাঝে মধ্যে দেখি অমুক জায়গায় এটা বলছেন সেটা বলছেন, এই কথাটুকু যখন আপনি বলছেন তখনই আপনার ভিতরে ব্লক তৈরি হচ্ছে। এটাও কয়েক লক্ষ নিউরন আপনার ব্রেনে আবার তৈরি হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা বিপরীত কাজ করছে, অর্থাৎ এটা আপনাকে নেগেটিভ ভাইব্রেশনে নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা প্রত্যেকে এনার্জি, এই এনার্জিটাকে আমরা কিভাবে গাইড করব, সেই গাইড করার শক্তি হচ্ছে এই যে এনার্জি ইন মোশন, মানে হচ্ছে ইমোশনের ব্যবহার। আপনারা রাডার দেখতে পাচ্ছেন। 1940-তে ইউএস নেভি এই প্রথম রাডার আবিষ্কার করে, এবং রাডার হচ্ছে এ হচ্ছে রেডিও, আর ডি হচ্ছে ডিটেকশন, এ হচ্ছে এন, আর রেঞ্জিং। অর্থাৎ বিমানের গতিপথকে মনিটর করার জন্য, সুপারভিশন করার জন্য, ট্র্যাক করার জন্য এই রাডার সিস্টেম আবিষ্কৃত হয়েছে। আর এ হচ্ছে রেডিও, ডি হচ্ছে ডিটেকশন, এ হচ্ছে এন্ড, আর হচ্ছে রেঞ্জিং। অর্থাৎ রেডিও, ডিটেকশন এন্ড রেঞ্জিং, এই রাডারকে আমরা রাডার বলছি। মজার ব্যাপার হচ্ছে এই ইমোশন হচ্ছে আপনার আমার দৃষ্টিভঙ্গি এবং ব্যবহারের রাডার। কারণ কি? হাউ ইউ বিহেভ comes from what you think inside you. I repeat, how you behave, অর্থাৎ আপনি কিরকম আচরণ করছেন, আপনার দৃষ্টিভঙ্গি কেমন, এটা কোত্থেকে আসছে? হোয়াট ইউ থিঙ্ক ইনসাইড ইউ, আপনার ভেতরে যে চিন্তা করছেন সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের ইমোশন। এই জন্য অনেকে বলে যে এই কথাটা এই জন্যই বলছি যে ইমোশন হচ্ছে আপনার আমার অ্যাটিটিউড এবং বিহেভিয়ারের রাডার। এটা গতিপথ আমাদেরকে বলে দিচ্ছে আমি কোন দিকে যাচ্ছি। স্টিভেন কবি খুব সুন্দর করে বলছেন যে ইউর অ্যাটিটিউড ইজ দি অল্টিটিউড, অর্থাৎ এই তোমার যে দৃষ্টিভঙ্গি এটাই তোমার
আসলে তোমার দ্রাঘিমার যে দিক নির্দেশনা, তুমি কোন দিকে যাবে সেই পথকে নিয়ে যাচ্ছে তোমাকে। ক্রাইসিস নিয়ে যখন কথা বলবো, তো আমি চিন্তা করলাম যে খুব বেসিক, আমি তো ক্রাইসিস ম্যানেজমেন্টের লোক না, কিন্তু ক্রাইসিসের ভেতরে কি কি জিনিস থাকে এবং অ্যাজ অ্যান আউটকাম ক্রাইসিস কি দেয় আমাদেরকে, সেটা নিয়ে একটু খুব স্ন্যাপশট আলোচনা করব, যেন আমরা সাধারণ মানুষ ক্রাইসিস সম্পর্কে বোঝার চেষ্টা করি। যেমন ক্রাইসিস শব্দটা বলা হচ্ছে যে ল্যাটিনাইজড ফর্ম, অর্থাৎ ল্যাটিন সমৃদ্ধের একটি কনসেপ্ট, গ্রিক ওয়ার্ড ক্রিসিস বা ক্রাইসিস, শুধু স্পেলিংটা কে চেঞ্জ হয়ে গেছে, মানে হচ্ছে টার্নিং পয়েন্ট ইন এ ডিজিজ, কোন একটা রোগের টার্নিং পয়েন্ট। মজার ব্যাপার হচ্ছে এই টার্নিং পয়েন্টটা হয় বেটার হবে নালে ওয়ার্স হবে, কিন্তু নোবডি নোজ। এটা কিন্তু একটা মজার জিনিস। এই ভূতপতিগত ভাবে বা ইটিমোলজিক্যাল যে শব্দের অর্থ ক্রাইসিসের, এটা আমাকে খুব চমৎকৃত করেছে যে আমরা অনেকে হয়তো জানতাম না যে ক্রাইসিস শব্দটির ভেতরেও একটা চমৎকার ক্রিয়েটিভিটি অ্যান্ড পজিটিভিটি আছে। অর্থাৎ বলছে একজন অসুস্থ লোক, তার লাইফের টার্নিং পয়েন্টটাকেই বলা হচ্ছে ক্রাইসিস, মানে রুট শব্দটা, অর্থাৎ যে ভূতপতিগত যে একদম সূত্র অনুযায়ী যে শব্দটা তৈরি হয়েছে। আপনারা জানেন যে ইংরেজি শব্দ অনেকগুলো শব্দের সমন্বয়ে সংগৃহীত হয়েছে, বিভিন্ন রুট শব্দ অরিজিন ওয়ার্ড থেকে এসছে, অন্য ভাষা থেকে। তো মজার ব্যাপার হচ্ছে দ্য পার্সন উইথ দ্য ডিজিজ কুড গেট বেটার, ভালো হতে পারে, ওয়ার্স হতে পারে। এটা অনেকটা ক্রিটিক্যাল মোমেন্ট, অর্থাৎ কোন দিকে যাচ্ছে অনেকটা বলা যেতে পারে আনসার্টেনিটি, অর্থাৎ একটা আনসার্টেন একটা স্টেট, একটা অনিশ্চয়তার জায়গা। এটা হয় খুব ভালো হবে আর নাহলে খুব খারাপ হবে, কিন্তু কি হবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, অনেকটা আনডিফাইন। কিন্তু এই ক্রাইসিসকে, মজার ব্যাপার হচ্ছে আমরা যারা হিউম্যান, আমরা বিভিন্ন স্টেজে এটাকে লালন করি। আই রিপিট, আমরা লালন করি। আমি উদাহরণ দিচ্ছি, চায়নাতে যখন উহানে যখন প্রথম এই প্যান্ডেমিকের, তখন তো প্যান্ডেমিক ছিল না, বৈশ্বিক প্যান্ডেমিক ছিল না, যখন এই করোনার বা কোভিড-19 বিস্তার শুরু হয়, সারা পৃথিবী কিন্তু পর্যবেক্ষণ করছিল, হু রিপোর্ট দিচ্ছিল। কিন্তু এটাকে, এই স্টেজটুকু কিন্তু সবাই পার হয়ে আসে, এটাকে বলে প্রি ক্রাইসিস স্টেট, অর্থাৎ ক্রাইসিস শুরু হওয়ার যে পূর্বাভাসের যে জায়গাটা, সেই জায়গাটা। এবং আইরনিক্যালি যে ভাগ্যের হয়তো নির্মম পরিহাস, যে আমরা অনেকেই, অনেক দেশই এটার নেসেসারি প্রিকশন, নেসেসারি প্রিপেয়ার্ডনেস এবং যে পরিমাণ আমাদের কনক্রিট প্ল্যানিং এর প্রয়োজন ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে। এটা শুধু আমি আমার দেশের কথা বলছি না, সারা পৃথিবীতেও কিন্তু একই অবস্থা বিরাজমান করছে। তো এটাই বোধহয় আসলে মানে ক্রাইসিসের একটা বড় একটা সিচুয়েশন। কিন্তু যখন এটাকে টাচ করে যায় সবাইকে, তখন একটি বোধোদয় হয় যে এখন কি করব, এখন কি করব, প্রবাবলি ইটস টু লেট। কিন্তু তখন যা করা যায়, এটার ভেতর দিয়ে মানব সভ্যতা বা মানুষের সভ্যতা এগিয়ে যাচ্ছে। দেখেন তাহলে তিনটা স্টেজের কথা ক্রাইসিস ম্যানেজমেন্টে বলছে। একটা বলছে প্রি স্টেজ, যেটা শুরু হওয়ার আগে। আরেকটা হচ্ছে যখন এটা বিস্তার হয়ে গেল, অর্থাৎ এটা এক্সিস্টেন্সে আসলো, প্রি এক্সিস্টেন্স। পরেরটা হচ্ছে পোস্ট। পোস্ট কি হবে এটা তো একেবারে আনসার্টেন, অনেকটাই যে রুগীর মতো, অর্থাৎ রুগী বুঝতে পারছে না তার কি বেটার হবে না ওয়ার্স হবে, ক্রিটিক্যাল মোমেন্ট বা ক্রিটিক্যাল কন্ডিশনের মতো। ঠিক তেমনি আমরা ওই জিনিসগুলোকে মিস করেছি। আমাদের এখনের যে সিচুয়েশনটা, এটা হচ্ছে একেবারেই রানিং এক্সিস্টেন্স, আমরা এটার সঙ্গে বসবাস করা শুরু করে ফেলেছি এবং নানা রকমের বিপর্যয়ের ভেতর দিয়ে আমরা দিন যাপন করছি। অবশ্যই আমাদের অনেক ভালো ভালো শিক্ষা হয়েছে যে এই ক্রাইসিসের ভেতরে অনেক ভালো মানুষ আছে। এই ক্রাইসিসের ভেতরে আমরা উপলব্ধি করেছি যে বাসায় থেকে অনেক কিছু করা যায়, কাজ করা যায়, সামান্য খাবার খেয়ে থাকা যেতে পারে, জাঙ্ক ফুড না খেয়েও আমি বেঁচে আছি, আড্ডা না দিয়েও আমরা বেঁচে আছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ফিজিক্যালি সরাসরি দেখা না করেও স্বাভাবিক জীবনযাপন করতে পারছি। অনেকের যারা ধর্মের প্রতি আসক্তি আছে তাদের বোধোদয় হয়েছে, তারা হয়তো অনেকেই নিজেকে রিডেমশনের ভিতর দিয়ে, সলভেশনের মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধির প্রচেষ্টায় লিপ্ত হয়েছেন। কেউ আবার অতিরিক্ত উন্মাদনায় উল্টোটাও করছেন। তো এরকম নানা রকমের ডাইমেনশন ঘটে যাচ্ছে, কারণ ব্যাপারটা তো ক্রিটিক্যাল, কেউ বুঝতে পারছে না আসলে এই পরবর্তী কয়েক সেকেন্ডে পৃথিবী কোন ডাইমেনশনে যাচ্ছে এই ক্রাইসিস পয়েন্টে। কারণ এটা তো একটা বৈশ্বিক প্যান্ডেমিক, এই জন্যে এই বিষয়গুলোকে আমরা এখন মোকাবেলার ভেতর দিয়ে যাচ্ছি। তো আমি একটা স্টাডি আপনাদেরকে, যে এই সময় কি হয় আসলে যখন
ক্রাইসিস ব্যাপারটা যখন ঘটে যায় আমাদের মনোজগতে, ক্রাইসিসটা মানে এই যে টার্নিং পয়েন্টের জায়গায় যখন আমরা চলে আসি, রোয়ান ইউনিভার্সিটি নিউ জার্সির আমেরিকার একটি নামকরা ইউনিভার্সিটি, বলা থেকে এটা 19তম বোধে তাদের পুরো ইউএস ফেডারেল স্টেটের ভেতরে 19তম বোধে একটি নামকরা ইউনিভার্সিটি, ওদের ন্যাশনাল ফ্রন্ট উইথ নর্দার্ন ফ্রন্টের ওদের ইউনিভার্সিটি। ওনাদের একটা ওয়েলনেস সেন্টার আছে, সেখানে ওরা একটি চমৎকার আপনার লিফলেটের মতো একটি জিনিস তৈরি করেছে যে ওয়েলনেস সেন্টার যেহেতু ওয়েলবিং নিয়ে কাজ করছে, ওইখানে একটি চমৎকার তারা একটি জিনিস প্রকাশ করেছে পাবলিকেশনস, এবং সেখানে তারা বলছে যে যখন ক্রাইসিস হয় তখন 4টি স্টেজে মানুষকে মোকাবেলা করতে হয়। এটা কিন্তু বাই ডিফল্ট ঘটে যায়, এবং এই 4টে স্টেজের একটা স্টেজ হচ্ছে ইমোশনাল। এখন দেখেন আমরা আবেগগতভাবে কি কি জিনিস ঘটে, যদি আমরা শব্দগুলো একটু পড়ার চেষ্টা করি, বাকিগুলো আমি পড়বো না, শুধু ইমোশনাল যে কলামটা সেখানের জিনিসগুলো পড়ছি। যেমন ইরিটেবিলিটি, একটা কেমন বিরক্তিকর ইরিটেশন কাজ করে। ইমোশনাল শক, ও মাই গড, ইমোশনাল নামনেস, একদম নিথর হয়ে গেলেন। অ্যাঙ্গার, রাগ, ক্ষোভে ফেটে যাচ্ছেন। গ্রিফ, দুঃখ, ডিপ্রেশন, হতাশা, ফিলিং হয় ওভারহেলম, কোনো কিছুতেই সবকিছুতেই হাই 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 হই 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 হয়ে গেল। অ্যাংজাইটি প্রচন্ড হাইটেন, একটা প্যানিক ফিলিংস। প্যান্ডেমিক থেকে বলা থেকে ডি আর কি সরিয়ে দিলে প্যানিক হয়ে যায়, ডিই সরিয়ে দিলে নাকি প্যানিক হয়ে যায়, ডিই এম সরিয়ে দিলে প্যানিক হয়ে যায়, প্যানিক ফিলিংস হয়। এবং ইমোশনাল কন্ট্রোল এবং ফিয়ার, আমরা বলছি যে যে যেটার এভিডেন্স নাই অ্যাপিয়ারিং রিয়েল, ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল, সেটাও মনে হয় যে কোনো একটা কিছুতেই মনে হয় যে ভয়, মনে হচ্ছে হাত এতবার ধুলাম তারপরে মনে হচ্ছে এখানে করোনা ভাইরাস আছে বোধহয়, এখানে করোনা ভাইরাস আছে বোধহয়, এখানে আছে এখানে আছে বোধহয়, সব জায়গায় আমাকে তাড়িত করছে। এই যে ফিয়ারটুকু এই ফ্যাক্টরস গুলো তৈরি করছে, এখানেই থেমে থাকছে না ক্রাইসিস পয়েন্টে। দেখেন এই ইমোশনাল আউটবাস্টের পাশাপাশি কগনিটিভ অর্থাৎ আইকিউতে কিভাবে ইম্প্যাক্ট করছে দেখেন। থিঙ্কিং এ কনফিউশন, ডিফিকাল্টি হচ্ছে, ডিসিশন নিতে পারছে না। এত বড় বড় মানুষ আমেরিকার মতো জায়গায়, এদের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এত বড় বড় অর্গানাইজেশন, এত বড় বড় বিজ্ঞানী ডিসিশন নিতে পারছে না, কারণ ওই যে কগনিটিভ যে আউটবাস, সেটাও তাদেরকে ওই ইমোশনাল যে অ্যাটাকটা, এটার সাথে সাথে কগনিটিভটা হচ্ছে। পাশাপাশি দেখেন ফিজিক্যাল, প্রায়ই দেখবেন এখন বলে মাথা ব্যথা করে, বলবেন কেউ বলবে যে হঠাৎ করে মনে হচ্ছে কেমন ক্লান্ত লাগছে, এটাই তো বোধহয় সাইন। দেখেন কিভাবে কি আমরা কোরিলেট করছি, অ্যাসোসিয়েট করছি। সাইফুল ভাই তো আরো বেশি ভালো করে বুঝতে পারবেন, যেহেতু উনি মেডিকেল রিলেটেড অনেক কিছুর সাথে জড়িত। ঠিক তেমনই এটার ইম্প্যাক্ট গিয়ে দেখেন বিহেভিয়ারাল জায়গাতেও আমাদের অনেক রকমের, যে একদম বিহেভিয়ারাল যে প্যাটার্নটা, অর্ডিনারি প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। খাবার, পার্সোনাল হাইজিন চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্যের কাছ থেকে উইথড্রল, তারপরে ইন্টারেস্ট হারিয়ে ফেলা, প্রলং সাইলেন্সেস এর ভেতর দিয়ে কেমন জানে একটা গুমোট ভাব। তো দেখেন এই ক্রাইসিস পয়েন্টের ট্রিগার করেছিল ইমোশনাল দিয়ে। দেখেন পরে যে 3টি কলাম এসছে, কগনিটিভ, ফিজিক্যাল এন্ড বিহেভিয়ারাল। একটু ভালো করে যদি আমরা কিছুক্ষণ 1 মিনিট দেখি স্ক্রিনটার দিকে, তাহলে দেখবেন যে প্রত্যেকটার সূত্রপাত, রুট কিন্তু ইমোশনের উপরে কানেক্টেড বা ইমোশনের সাথে সংযুক্ত, অ্যাটাচড, এঙ্গেজড, কোনো না কোনো ভাবে একটা কানেক্টিভিটি কাজ করছে, ট্রিগার করছে ইমোশনে। হয়তো রাগের কারণে মাথা ব্যথা করছে, যে রেশনাল থিঙ্কিং ব্লক হয়ে যাচ্ছে, আমার অর্ডিনারি যে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, আইদার ওয়ে কোনো না কোনো একটা সমীকরণ এই 4টি কলমের ভিতরে সংগঠিত হচ্ছে। আপনারা যারা দেখছেন তারা একটু কিন্তু রেসপন্সও দিতে পারেন আমাদের চ্যাট বক্সে অথবা কমেন্টে, যে আসলে এই জিনিসগুলো আপনাদের ভেতরে বাই ডিফল্ট ঘটছে কিনা। কারণ এগুলো তো ধরেন তাদের রিসার্চ করা একটি ডকুমেন্ট, আমি আপনাদেরকে এক স্ন্যাপশটে আপনাদের সামনে দিয়ে দিলাম রোয়ান ইউনিভার্সিটি। কিন্তু আপনারা একটু অনুধাবন করেন তো, একটু ফিল করেন তো, একটু রিয়েলাইজ করেন তো, একটু আত্ম উপলব্ধি করেন তো, যে এই জিনিসগুলো আসলে ঘটছে কিনা। আর যদি ঘটে তাহলে দেখেন সমস্ত কিছু রুট গিয়ে ফেরত আসছে কিন্তু ওই ইমোশনের জায়গাতে। তো এখন এই ইমোশনের জায়গা থেকে আমরা বলছি এটা বেস্ট টুল হবে যদি আমরা এটাকে ইন্টেলিজেন্টলি ইমোশনটাকে ব্যবহার করতে পারি। আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা যেটা বলি দ্য প্রোডাক্টিভ ইউজ অফ আওয়ার অর ইয়োর ইমোশন। আমাদের যে আবেগ আছে
সেটার উৎপাদনশীল ব্যবহারটাকে আমরা বলছি ইমোশনাল ইন্টেলিজেন্স। একটা বায়োলজিক্যাল ডেফিনেশন, যে আমরা যখন কোনো কিছু দেখি, যে কোনোভাবে আমরা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আমাদের ব্রেনে মেসেজ যায়, কিন্তু প্রথম মেসেজটা যায় আমাদের ইমোশনাল ব্রেনে। আমাদের ব্রেনের দুটো অংশ আছে, অনেকে ট্রাই ব্রেনের কথা বলে, এটা নিয়ে একটু ডিবেট আছে। ড্যানিয়েল গোলম্যান, যার মাধ্যমে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স পেয়েছি, উনি কিন্তু এই দুটো ব্রেনের কথা বলছেন। একটা র্যাশনাল ব্রেন আর একটা লিম্বিক ব্রেন, অর্থাৎ ইমোশনাল ব্রেন। ইমোশনাল ব্রেনে যেগুলো স্টোর থাকে, অ্যাংজাইটি, স্ট্রেস, ওয়ারিজ, অনেকে বলে যে এটা নেগেটিভ কতগুলো অভিজ্ঞতা এখানে সঞ্চিত থাকে, যার জন্য ওই জায়গায় গেলেই একটা অস্থিরতা কাজ করে আমাদের। এবং ওই যে বললাম যে আপনার ইমোশন হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার আচরণের রাডার, তার বহিঃপ্রকাশ ঘটে যায় কিন্তু সাথে সাথে। কিন্তু আবার অনেকে বলছে যে কিছুক্ষণ যদি অপেক্ষা করা যায়, বায়োলজিক্যাল কারণেই কোনোভাবে আপনি একটা রেশনাল ব্রেনে প্রথমে পাঠাতে পারবেন না, কিন্তু কিছুক্ষণের ভেতরে দেখবেন আপনি যদি স্থির থাকেন, এটা চলে যাবে রেশনাল অর্থাৎ লজিক্যাল ব্রেন। এবং যদি লজিক্যাল ব্রেনে যায়, তাহলে আপনি আপনার লজিক্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আপনার কাছে যে ডাটা উপাত্ত আছে, সেটা দিয়ে চেক করে দেখবেন যে বেস্ট অপশন কি হতে পারে। লিম্বিক সিস্টেম অর্থাৎ ইমোশনাল ব্রেন থেকে যদি আপনি রেসপন্স করার চেষ্টা করেন ইমিডিয়েটলি, তাহলে এটাকে বলে অ্যামিগডালা রিয়াকশন, যেটাকে কেউ কেউ বলে আপনি ইমোশনালি হাইজ্যাক হয়ে যেতে পারেন। এই জন্যে ওইটা যেহেতু প্রথমে যাবে ইমোশনাল ব্রেনে, কিছুক্ষণ অপেক্ষা করেন, কারণ তখন আপনাকে ব্যালেন্স করতে হবে, দুটোকেই দেখতে হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে এই না যে আপনি সবসময় লজিক্যালি খুব কঠোর বাস্তবতার নিরিখে আপনাকে রেসপন্স করতে হবে, মাঝে মধ্যে আপনার ভিতরে রিয়াকশনও থাকবে। এই জন্যে গোলম্যান খুব চমৎকার করে বলছেন যে এটা হচ্ছে ব্যালেন্স বিটুইন দ্য রেশনাল ব্রেন অ্যান্ড লজিক্যাল ব্রেন। এই দুটো ব্রেনের সমন্বয় কিন্তু আমরা মানুষ হিসাবে আমাদের আচরণটা প্রকাশ করতে পারি। কিন্তু ওই জায়গায় জানতে হবে যে আমার রিয়াকশনটা কি হাইজ্যাক হয়ে গেল কিনা, আমার ইমোশনটা কি হাইজ্যাক হয়ে গেল কিনা, আমি কি অ্যামিগডালা, যেখান থেকে আমরা চট করে ইমোশনালি রিয়াকশন দিতে পারি, সেটাকে বলছে অ্যামিগডালা, যে ব্রেনের যে জায়গাটা। কিন্তু নিউকর্টেক্সের যে জায়গাটা, যেটা আরো একটু ভেতরে, সেটাকে বলছে আসলে লজিক্যাল ফ্রেমওয়ার্কের জায়গা ব্রেনের, অর্থাৎ লজিক্যাল ব্রেন। তো এই দুটোকে ব্যালেন্স করে যদি আমরা আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্ন, অ্যাটিটিউড, এটা প্রকাশ করি, এক্সপ্রেস করি, তাহলে এটাই হবে বেস্ট রেসপন্স। আমি সাধারণত উদাহরণ হিসেবে এরকম দেখি যে আপনার আজকে জন্মদিন, আপনি হয়তো ভুলেও গেছেন, আপনার একজন প্রিয় মানুষ এসে হঠাৎ করে আপনাকে ফুল দিয়ে বা কিছু একটা গিফট দিয়ে বললো হ্যাপি বার্থডে। এখন আপনি হ্যাপি বার্থডে বলার পরে আপনার তো আসলে রিয়াকশনই দেওয়ার কথা, ওয়াও থ্যাংক ইউ, আপনি না দিয়ে রোবটের মতো বলছেন ও থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি এখন বলেন যে না, এটা আমি তো আসলে লজিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে, নিউ কর্টেক্স থেকে রেসপন্স দিয়েছি, আসলে এটাও হওয়ার কথা ছিল না। যখন যে ইমোশনটা যেভাবে প্রয়োজন, অর্থাৎ যেটা বেস্ট অপশন ওই মুহূর্তে এক্সপ্রেস করার জন্য, যখন যতটুকু হাসা ততটুকু রেসপন্সই হবে ইমোশনাল ইন্টেলিজেন্স। যতটুক আপনার ভেতরে গ্লুমি ভাব থাকা দরকার, আপনি তখন সেটা রেখেই বলবেন, এটাই হবে ইমোশনাল ইন্টেলিজেন্স। সুতরাং ইমোশন কোনো রাইট অর রং নেই, ব্যাড অর গুড নেই, কিন্তু ইমোশনটাকে সঠিকভাবে প্রকাশ করাটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা। এদের ক্রিয়েটার সম্পর্কে আমরা প্রায়ই বলি, তবু এটা বলতে হয়, কারণ তারা যেহেতু এটার মূলত কনসেপ্ট ডেভেলপ করেছেন, জন মেয়ার এবং পিটার স্যালোভে হচ্ছে প্রথমে এটা থিওরিটিক্যালি তারা প্রকাশ করেছেন, এবং পরবর্তীতে ড্যানিয়েল গোলম্যান 1996-এ একটি বই প্রকাশের মাধ্যমে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন। 1990 থেকেই কাজ করে যাচ্ছিলেন প্রফেসর ড্যানিয়েল গোলম্যান, এবং বইটার নাম হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, ওয়াই ইট ক্যান ম্যাটার মোর দ্যান আইকিউ। যদিও একটু আগে সাইফুল ভাই ওনার ইন্ট্রোতে বলছিলেন যে লাইফের যে সাকসেস, সফলতা প্রায় 80 to 85% ডিপেন্ড করে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে। বলা হয়ে থাকে বাকি 5% হয়তো আমরা যে বলি পিকিউ, ফিজিক্যাল কোশেন, এসকিউ, স্পিরিচুয়াল কোশেন, অ্যান্ড আইকিউ, নলেজ ইন্টেলিজেন্ট কোশেন্টের মাধ্যমে ভাগ করা যেতে পারে। তবে আমি এই ফ্রেমওয়ার্কে পর্যন্ত যা দেখেছি, যে ইমোশনালি ইন্টেলিজেন্ট পারসন বাকি যে জায়গাগুলো আছে এগুলোকে সে চমৎকারভাবে সমৃদ্ধ করতে পারে, যদি তার আত্মোপলব্ধি হয় যে না, আমি আমার এই জায়গাগুলোকে সমৃদ্ধ করব, তাহলে অটোমেটিক্যালি যে ইমোশনালি হাইলি ইন্টেলিজেন্ট, সে কিন্তু ইচ্ছে করলে আইকিউতে হাই হতে পারে, সে ইচ্ছে করলে এসকিউতে হাই হতে পারে, সে ইচ্ছে করলে ফিজিক্যাল ফিট। কারণ আপনি যখন ইমোশনাল ইন্টেলিজেন্ট, আপনি জানেন আমাকে ম্যানেজ করতে হবে, দেন আপনি কোনোদিনও আপনার ফিজিক্যাল
স্ট্রাকচারকে নেগলেক্ট করতে পারবেন না। আপনি যখন হাইলি ইমোশনাল ইন্টেলিজেন্ট, আপনি কোনোদিন আপনি জ্ঞান চর্চাকে বাধাগ্রস্ত করবেন না বা এটাকে মিনিমাইজ করতে দিবেন না। আপনি যখন হাইলি ইমোশনাল ইন্টেলিজেন্ট, আপনার যে স্পিরিচুয়াল ফ্যাক্টর আছে এটাকে একদম উড়িয়ে দিতে পারবেন না, আপনি এটা নিয়েও কাজ করবেন। তো সুতরাং বলা হয় থাকে যে ইমোশনাল ইন্টেলিজেন্ট সে কিন্তু বাকি জায়গাগুলোতেও ইন্টেলিজেন্ট হতে বাধ্য, যদি সে এটাকে 360 অ্যাঙ্গেলে তার জীবনে ব্যবহার করতে পারে। শুরুতে ড্যানিয়েল গোলম্যান এরকম একটা কনসেপ্ট দিয়েছিলেন, বলছেন 5টা এলিমেন্ট আছে: নিজের ইমোশন সম্পর্কে জানা, এটাকে ম্যানেজ করা, আবার অন্যের ইমোশনকে রেকগনাইজ করা, আবার সেটাকে ম্যানেজ করা, এবং নিজেকে মোটিভেট করা। এটা হচ্ছে তার বলছিল যে 5টা এলিমেন্ট বা কোড ডোমেন উনি বলছিলেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স। আমি পরবর্তীতে সহজ করার জন্য, মনে রাখার জন্য আমি 4টা এস, আপনারা যদি খেয়াল করে দেখেন যে সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, প্রত্যেকটা অক্ষরের আগে এস মানে সেলফ দেয়া আছে, আবার নিচে দেখেন সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল স্কিলস, এটার আগেও এস এস আছে। তো আমি বলছি যে 4S, আমি মোটিভেশনটাকে ঢুকিয়ে দিয়েছি সেলফ ম্যানেজমেন্টের ভেতরে, অর্থাৎ নিজেকে ম্যানেজ করতে গেলে নিজেকে মোটিভেট করাই লাগবে। আর মোটিভেশন একটি মারাত্মক টুল, ম্যানেজমেন্টের একটি অন্যতম একটি টুল হচ্ছে আপনার মোটিভেশন। তো সুতরাং বাকিগুলো অটোমেটিক্যালি আপনি কিন্তু নিজেই এটাই ব্যবহার করতে পারবেন। এখন একটু জানা প্রয়োজন আছে সেলফ অ্যাওয়ারনেস, কিভাবে আমি নিজেকে অ্যাওয়ার করব, কিভাবে জানবো, সেলফ ম্যানেজ করতে গেলে কিভাবে নিজেকে কন্ট্রোল করব, ম্যানেজ করব, বা সোশ্যাল অ্যাওয়ারনেস বলতে কি বোঝায় বা সোশ্যাল স্কিলস বলতে কি বোঝায়। তো প্রথমে বলে নেই, এটা দুটো কম্পিটেন্স লেভেল, অর্থাৎ 4টাকে আবার ভাগ হয়ে গেছে দুটোতে। একটাকে বলছে পার্সোনাল কম্পিটেন্স, একটা রোতে, একটা কলামে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিতে চাই, এই যে সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ ম্যানেজমেন্টের কলামটুকুকে আমি রেখেছি পার্সোনাল কম্পিটেন্স, বা কেউ কেউ বলছে ইন্ডিভিজুয়াল কম্পিটেন্স, কেউ বলছে ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল এক্সেলেন্স, অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ের যে উৎকর্ষতা, সেই উৎকর্ষতাটুকু যদি আপনি আগে নিজেকে যদি আপনি উৎকর্ষ করতে চান, এক্সিলেন্ট করতে চান, তাহলে এই দুটো টুল ব্যবহার করতে। তো এখানে কি আছে প্রথমে আমরা বোঝার চেষ্টা করি। সেলফ অ্যাওয়ারনেসে আছে যে আমার যে ইমোশন, এটা লজিক্যাল হোক বা ইমোশনাল হোক, এটাকে আমি আবিষ্কার করব, ডিসকভার করব। তারপরে আমি প্রোঅ্যাক্টিভ হব, নিজেকে যে কোনো কিছুতে ইনিশিয়েট করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবো। আমি যে কোনো কিছুর ব্যাপারে ডিসিপ্লিন খুঁজবো, একটা প্রসেস টুল খুঁজবো। আমার একটা ভ্যালু সেট করা থাকবে, যেটার উপরে ভিত্তি করে আমি আমার জীবনটাকে পরিচালিত করব, আমার জীবনের রাস্তাকে আমি তৈরি করব। বলা থাকে যে ভ্যালু ড্রিভেন লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। আমি সততার সাথে জীবনযাপন করতে চাই। যখন আমি এটা আমার ভ্যালু ড্রিভেন হয়ে যাবে, আমার সামনে লক্ষ কোটি টাকা থাকলেও আমি এটা ধরবো না। কেন ধরবো না? সেলফ ম্যানেজমেন্ট টুলের দিকে তাকিয়ে দেখেন, লেখা আছে থিঙ্ক অফ কনসিকোয়েন্স। আপনি কিন্তু তখন ভাববেন যে এর পরিণতি কি। আপনি তখন ভ্যালুলেস হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার যে মূল্যবোধ সেটাকে আপনি বিসর্জন দিতে হচ্ছে। আপনি তখন পজিটিভিটি প্র্যাকটিস করবেন যে এর থেকে সরে আমি কিভাবে ইতিবাচক হবো। আপনি ফিজিক্যালি এক্সারসাইজ, ওই যে বললাম যে আপনি ইচ্ছে করলে ইমোশনালি যখন ইন্টেলিজেন্ট, আপনি বাকি জায়গাতেও কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি জীবন ধারণের জন্য যে খাদ্যের প্রয়োজন, সেই ফুড হ্যাবিটও কিন্তু আপনি ব্যালেন্স করে চলবেন। এই হচ্ছে পার্সোনাল কম্পিটেন্স, ব্যক্তিগত উৎকর্ষের যে রোড ম্যাপ, সেই জায়গাটুকু। তারপর এদিকে আসুন সোশ্যাল যে কম্পিটেন্স বা যে সামাজিক উৎকর্ষতা বা সামাজিক যে আপনি নিজেকে দক্ষ করে তুলতে চান, সেই জায়গাগুলোতে সোশ্যাল অ্যাওয়ারনেসে আপনি অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে পারছেন, অন্যকে সার্ভ করা শিখছেন, অন্যকে ইন্সপায়ার করতে শিখছেন। অনেকজন মিলে যখন কাজ করবেন সেটাকে ইন্টিগ্রেট বা এটাকে সমন্বয় করা শিখছেন। সিনার্জি কিভাবে করা যায় অর্গানাইজড ওয়েতে অনেকে মিলে, যেটাকে আমরা টিম স্পিরিট বলি, সেটা শিখছেন। এই সোশ্যাল অ্যাওয়ারনেসের ভেতর দিয়ে আপনি যদি যেতে চান এবং পরিপূর্ণভাবে পার্সোনাল অ্যান্ড সোশ্যাল কম্পিটেন্সকে উৎকর্ষতার বেঞ্চমার্কের দিকে দিনে দিনে এগিয়ে নিতে চান, তাহলে আপনাকে কিছু স্কিল গেইন করতে হবে। আমরা এটাকে বলছি সোশ্যাল স্কিলস, অফকোর্স আমরা এটাকে আবার কেউ কেউ সফট স্কিলসও বলছি, কোমল দক্ষতা, যে দক্ষতাগুলো আমাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণে প্রকাশ করা সম্ভব। যেমন ধরুন কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, এটা কিন্তু তার হার্ড স্কিল, কারণ এটা তার কোর স্কিল। কিন্তু ওই কোর স্কিল ব্যবহার করতে গেলে, ধরুন একজন ডক্টরকে পেশেন্টের সঙ্গে কথা বলতে হয়, সে কতটা
এমপ্যাথেটিক্যালি সহানুভূতির সাথে রোগীর সঙ্গে কথা বলছে, সেটা কিন্তু আবার ঘুরে এসছে এই সোশ্যাল স্কিলসের কাছে। সে কেমন নেতৃত্ব দিচ্ছে, তার কমিউনিকেশন কেমন, সে কেমন নেগোশিয়েট করছে, এবং অন্য আরো কিছু স্কিল আছে। আমি এখানে মাত্র 4টা স্কিলকে লিস্ট আপ করেছি, বলা হয়ে থাকে প্রায় 15টার মতো স্কিল ইচ্ছে করলে আমরা এখানে লিস্ট আপ করতে পারি। বেসিক আমি 4টা স্কিল এখানে লিস্ট আপ করেছি। তো এই স্কিলগুলোকেও কিন্তু আমাদের ভেতরে আয়ত্তে নিয়ে আসতে হবে। যদি এই 4টা উইন্ডোজকে আমরা এই 2 ভাগে নিজেকে আস্তে আস্তে ইমপ্রুভ করি, একটা হচ্ছে ব্যক্তিগত উৎকর্ষতা আর একটা হচ্ছে সামাজিক উৎকর্ষতা, তাহলে কিন্তু যে ইমোশনাল যে ডিজাস্টার বা আউটবাস গুলো আমরা দেখেছি, এটা কিন্তু আমাদের কিন্তু তখন মোকাবেলা করা, নিয়ন্ত্রণ করা, রেগুলেট করা, ম্যানেজ করা অনেক সহজ হয়ে যাবে। কারণ আপনি তো জানেন আপনার কোন ইমোশনটা আপনাকে ট্রিগার করছে, কোন ইমোশনটা আপনাকে পজিটিভ করে, কোন ইমোশনটা আপনাকে নেগেটিভ করে, এবং আপনি জানেন নেগেটিভকে কিভাবে কনভার্ট করতে হয় পজিটিভিটির দিকে। এটি একটি মোটামুটি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়। ইমোশনাল ইন্টেলিজেন্সের একটি বেসিক কোর্স আমি thrivingskill.com-এ, যেটা ইতিমধ্যে সাইফুল ভাই বলেছেন, আমরা কি কোভিড-19 জন্য 90% অফ দিয়েছি, যে কেউ চাইলে এখানে এনরোল করতে পারেন। এ পর্যন্ত আমরা যা ফিডব্যাক পেয়েছি, এসে গ্লোবাল স্ট্যান্ডার্ড, খুব সিম্পল ইজি ইংলিশে তৈরি করা গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল কোর্সকে মাথা রেখে আমি এটা করেছি। সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট এবং থ্রাইভিং স্কিল দুটো মিলিয়ে আমরা এটাকে পার্টনারিং করেছি। চাইলে খুব ইজিলি এটা এনরোল করতে পারেন, বাসায় বসে আপনি 26 সপ্তাহে কোর্সটি শেষ করতে পারেন। এবং চমৎকারভাবে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে কি কি টুল ব্যবহার করে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন, এটা সহ আরো চমৎকার চমৎকার এক্সাম্পল খুব সহজভাবে, খুব সহজ ইংরেজিতে দিয়েছি। আমি নিজেরটা নিজে বললে আসলে বিব্রত বোধ করি, কিন্তু আমি এটাকে সোশ্যাল ক্যাম্পেইন হিসেবে নিয়েছি, যেন মানুষজন এটাকে সত্যি আয়ত্ত করতে পারে। অনেক কিছু তো পড়াশোনা করেছেন, অনেক বিষয়ে জেনেছেন, কিন্তু 500 টাকায় দেখেন 5000 টাকার কোর্সকে আমরা শুধু কোভিড-19 কে মাথায় রেখে এটা দিয়েছি। আপনারা এটা প্লিজ, আমি ইনসিস্ট করব যে কোর্সটা আপনারা করে ফেলবেন, এবং অবশ্যই আপনারা সাইফুল ভাইয়ের মতো সার্টিফাইড ইকিউ গ্র্যাজুয়েট হয়ে যাবেন। কারণ আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে আমরা এসএলএসডি এবং থ্রাইভিং স্কিল প্রথম বাংলাদেশে এই কোর্সটা সবার জন্য উন্মুক্ত করেছি। তো ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বললাম, তো এরকম অনেক কনসেপ্ট নিয়ে মানুষ কথাবার্তা বলে, কিন্তু দেখেন এটা যখন এটাকে অ্যাপ্লাই করার কথা বলবো, অ্যাকোয়ার করার কথা বলবো, তখনই দেখবেন আপনার কাছে একটা জগদ্দল পাথরের মতো এরকম একটা পাথর আপনার সামনে আসবে। এখন কি করবেন? এটা হয় ছেড়ে দিলে আপনি পিষ্ট হয়ে যাবেন, সামনে যেতে হলে আপনাকে ইউ হ্যাভ টু ক্রস দ্য বার। আমি এটার নাম দিয়েছি ক্রসিং দ্য বার এজ এ টুল। আমি টুলটা পেয়েছি রবার্ট হারজাবিক নামে এক ভদ্রলোক, উনি ক্যানাডিয়ান বিজনেসম্যান, মোটিভেশনাল স্পিকার, ইনভেস্টার, টিভি পার্সোনালিটি, হোয়াট নট। বর্তমান তার নেটওয়ার্থ হচ্ছে $200 মিলিয়ন 2016 পর্যন্ত। তো সে একটি চমৎকার একটি কনসেপ্ট শেয়ার করেছেন যে জীবনে যে কোনো কিছু যদি অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করতে গেলে খুঁজে দেখতে হবে আমার 3টা স্টেপের কথা উনি বলেছেন। তো আমি এটাকে ক্রসিং দ্য বার টুল নাম দিয়েছি। এটা উনি দেননি, এটা আমি ওনার এই কনসেপ্টটাকে নিয়ে বানিয়েছি, সহজভাবে রেফারেন্স হিসাবে ওনার কনসেপ্টটাই ব্যবহার করেছি, কিন্তু আমি এটাকে বলছি ক্রসিং দ্য বার, BAR। এই বারের ভেতরে কি কি আছে দেখেন। বি হচ্ছে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি আমার ইমোশনটাকে ইমোশনাল ইন্টেলিজেন্ট করতে চাই, এবং এটা করা সম্ভব। আমি যে একটু আগে শুরুতে বলেছিলাম, যেই মাত্র আপনার ব্রেনের নিউরন এরকম একটা মেসেজ পাবে, ইলেকট্রনিক মেসেজ পাওয়ার সাথে সাথে সে বিশ্বাস করা শুরু করেছে। যারা ইতিমধ্যে দেখছেন পজিটিভলি, তারা অলরেডি এটা বিশ্বাস করা শুরু করেছেন। এবং এটাকে শুধু বিলিভ করে থাকলে হবে না, এটাকে এক্সারসাইজ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এই জন্য এটাকে অ্যাক্ট আউট করতে হবে, এবং রেজাল্টকে মেজার করতে হবে, রেজাল্টকে মনিটর করতে হবে, রেজাল্টকে সুপারভাইজ করতে হবে। ওই যে সেলফ ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে দেখতে হবে যে এম আই ইমপ্রুভিং, হাউ ফার এম আই ইমপ্রুভিং। আগে আমার ইমোশনটা আমি কিভাবে ব্যবহার করতাম, এখন কিভাবে ব্যবহার করছি। আগে কি আমি সহজে রেগে যেতাম, এখন কি রেগে যাচ্ছি। এখন একটু ভাবছি। আগে কি আমি শুধু অ্যামিগডালার রিয়াকশন দিতাম, নাকি এখন নিউকর্টেক্সের কথাও ভাবছি। আমার ব্রেনে তো দুটো পার্টি আছে, আমার ভিতরে আবেগের উচ্ছ্বাসও থাকবে, কিন্তু পাশাপাশি এটা নিয়ন্ত্রণ আমি শিখবো, এবং এই নিয়ন্ত্রণ শেখা থেকে আমি নিজেকে সমৃদ্ধ করবো, ইমোশনাল ইন্টেলিজেন্ট করবো। তো আসেন এই বিলিভ নিয়ে আরো কিছু কথাবার্তা এবং বাকি যে AR আছে, অ্যাক্ট এবং রেজাল্ট নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করতে চাই। আমার একদম কাছের বিখ্যাত মানুষ গান্ধী একটি চমৎকার কথা বলেছেন যে আপনার যে বিশ্বাস সেটা আপনার
চিন্তায় পরিণত হয়, থটস। আর আপনার থটস আপনার কথামালায় রূপান্তরিত হয়, আপনার কথামালা আপনার কার্যকলাপে পরিণত হয়, আর আপনার কার্যকলাপ আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়, আপনার অভ্যাসই আসলে মূল্যবোধে রূপান্তরিত হয়, আর আপনার মূল্যবোধই হচ্ছে আপনার ডেস্টিনি বা আপনার নিয়তি, আপনার ঠিকানা। একটা গল্প আমি প্রায় এটা বলতে গেলে বলি যে এরকম এক চোরের ছেলে অনেক বড় লোক হয়ে গেছেন, কিন্তু বাবা চোর, চুরি না করে থাকতে পারে না। তো ছেলে শেষ পর্যন্ত সমাধান করলো, বাইরের লোকজন জানবে আপনি এভাবে চুরি করেন। সে এক রুমে সব জিনিসপত্র রেখে দিত, যেন রাতের বেলা সে আরেক রুমে নিয়ে চুরি করছে এরকম একটা তার ভিতরে ফিলিং, উপলব্ধি হয়। তো দেখেন, এই যে তার বিশ্বাস, চিন্তা, দেখেন তার ডেস্টিনি হয়ে গেল, এটাই তার মূল্যবোধ, এটাই তার জীবনের পাথেয়, এটাই তার ঠিকানা হয়ে গেল। সুতরাং আপনার ভেতরে যেটা একবার বিশ্বাসের যেটা জন্ম নেবে, আমরা যেটা আমাদের ইসলামে বলি যে আমাদের সমস্ত কিছুর রুটি হচ্ছে ঈমান, বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস। এই যে বিশ্বাসটুকু যখন আমরা স্থাপনা করি, বাকি যে অঙ্গগুলো আছে সেগুলো শাখা প্রশাখা করে, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো আস্তে আস্তে পরে ফল করে। কিন্তু প্রথমে বলছে আগে তোমাকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, যে বলতে হবে যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঠিক তেমনি আমাদের সামাজিক, পেশাগত, আমাদের নিজের ব্যক্তিগত উৎকর্ষতা, সেলফ ডেভেলপমেন্ট, পার্সোনাল ইমপ্রুভমেন্ট, যাই বলেন না কেন, এটা ট্রিগার একটাই, একটা জায়গায় আটকে আছে, সেটার নাম হচ্ছে বিশ্বাস। ডু ইউ বিলিভ ইন ইয়োর সেলফ? যারা যারা করেন বলেন যে ইয়েস, আই বিলিভ ইন মাই সেলফ, আই বিলিভ হোয়াট আই এম থিঙ্কিং। বাট রিমেম্বার, থিঙ্ক কিন্তু করতে হবে পজিটিভ। নেগেটিভ হয়ে গেলে কিন্তু এটাই আবার আপনার ডেস্টিনি হয়ে যাবে সেই চোরের মতো। তো মহাত্মার এই গান্ধীর এই কথাটুকু আমাদের জন্য যথেষ্ট মেসেজ দিয়ে যাচ্ছে যে বিশ্বাস আমাদেরকে আসলে কোন জায়গায় নিয়ে যেতে পারে। বিশ্বাস শুরু হয়েছিল চিন্তা থেকে, সে চিন্তার আলটিমেট দেখেন থটস, ওয়ার্ডস, অ্যাকশনস, হ্যাবিটস, ভ্যালুজ, লাস্টে গিয়ে দাঁড়ালো ডেস্টিনিতে। এখন অ্যাক্টের জায়গায় সাইমন সিনেকের নাম আপনারা অনেকে শুনেছেন, ইউটিউবে অনেক বড় বড় লেকচার দিয়ে থাকে। তারই একটি দুটো লাইন আমাকে খুব চমৎকৃত করেছে, আপনাদেরকেও করবে। উনি বলছে ওয়ার্ডস মে ইন্সপায়ার। এই যে হয়তো আপনারা ইতিমধ্যে মহাত্মা গান্ধীর কথা শুনে ইন্সপায়ার্ড হয়েছেন, যারা হয়েছেন তারা লিখতে পারেন যে ইয়েস, আমাকে খুব টাচ করেছে, আমি ইন্সপায়ার্ড ফিল করছি। কিন্তু অ্যাকশন কিন্তু আপনাকে চেঞ্জ, পরিবর্তন করে। লার্নিং এর একটা বড় বিউটি হচ্ছে এটাকে আপনাকে পরিবর্তন করে। এই জন্য বলে যে লার্ন, আবার আনলার্ন, আবার রিলার্ন। নতুন কিছু আসলে এটাকে আবার আনলার্ন করতে। আমরা গত 15 বছর ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি, কিন্তু কেউ এটা আত্মস্থ করতে চাইনি। আমি ইন্ডাস্ট্রি হাতে গোনা 3-4টা ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করেছি, বিজনেস এন্টিটির সঙ্গে কাজ করেছি। অনেকেই বলে এটা মানুষ বুঝবে না, অথচ এটা হচ্ছে বড় শক্তি। কিন্তু এখন একটি জাগরণ এসছে ব্যক্তি পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে আসলে আত্মস্থ করতে হবে। কিন্তু অ্যাকশনে না গেলে এটা চেঞ্জ আসবে না। কারণ লার্নিং এর বড় একটি গ্যাপ হচ্ছে যদি আপনি এটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট না করেন, তাহলে এটা দেখতে পাবেন না, এটা তখন ইনটেঞ্জিবল। লার্নিং এর টেঞ্জিবল জায়গাটাই হচ্ছে আপনি যখন এটাকে পরিবর্তন করবেন কাজের ভেতর দিলে, কার্যকলাপের ভেতর দিয়ে। এবং টনি রবিন্স খুব চমৎকার করে বলছে যে ম্যাসিভ ডিটারমাইন্ড অ্যাকশন নিতে হবে। মানে যদি সাকসেসকে আপনি ভীষণ মনে করেন, তাহলে ম্যাসিভ এন্ড ডিটারমাইন্ড অ্যাকশন নিতে হবে। দ্যাট ক্যান চেঞ্জ ওয়ার ইউ ওয়ান্ট টু গো। আদারওয়াইজ আপনি শুধু হ্যাঁ 1 সেকেন্ডে ভাবেন একটা, 1 সেকেন্ডে আবার পরিবর্তন করেন। একবার বলেন আমি অনেক কিছু, আরেকবার বলেন আমি কিছুই না, আমার পক্ষে কিছুই করা সম্ভব না। একবার বলেন দ্য হোল ওয়ার্ল্ড ইজ ফ্রেন্ডলি, আরেকবার বলেন না না, অসম্ভব। এই যে দান্দিকতা, এগুলোকে ঝেড়ে ফেলতে হবে। এই কারণেই বলছে ডিটারমাইন্ড অ্যাকশন, করবই করবই, এই জায়গাটুকুতে দাঁড়াতে হবে। তাহলে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি আমার নিজেকে, নিজের ইমোশনকে নার্চার করব, যেটা ন্যাচারালি আসবে এটা আসতে দিব, আবার এটাকে নার্চার করব, পালবো, লালন পালন করব, যখন যেভাবে প্রয়োজন সেভাবে আমি প্রয়োগ করব, ব্যবহার করব, আমি ব্যালেন্স করতে শিখব। সুতরাং এটাকে ডিটারমাইন্ড হতে হবে। আমি নিজেকে কন্ট্রোল করব, আমি ম্যানেজ করব, ডিসিপ্লিন ইজ মাই কি। এগুলো শুধু ভাবলে হবে না, এটা অ্যাক্ট আউট করে করতে হবে। আপনি এক্সারসাইজ একদিন করবেন আর বাকি 10 দিন ঘুমিয়ে বসিয়ে কাটাবেন, তাহলে আপনি আবার লেথার্জিক হয়ে যাবেন, আপনি আবার প্রশ্রয় দিচ্ছেন, আপনি ডিসিপ্লিনকে ভেঙে ফেলছেন। আর ডিসিপ্লিনের ভিতরে এই ধরনের যে ফ্লেক্সিবিলিটি বা লাক্সারির কোনো স্থান নেই, এটা কোনোদিনই ডিসিপ্লিন না, এটা তখন আবার নাম হয়ে যাবে ইনডিসিপ্লিন।
এই কারণে অ্যাকশনকে খুব চমৎকার করে অনেকে বলছে যে অ্যাকশন চেঞ্জেস থিংস। যদি আপনি অ্যাক্ট করেন তাহলে কিন্তু আপনার ওই যে চেঞ্জগুলো আপনার জীবনে ঘটতে থাকে। এবার রেজাল্ট নিয়ে একটি কথা বলি। আমার খুব প্রিয় মানুষ হাল এলরোড, আপনারা জানেন মিরাকল মর্নিং বইটি লিখেছেন, বিখ্যাত লোক। উনি বলছেন যে কিভাবে করব, গোল তো সেট করলাম, ভিশনও সেট করলাম, কিন্তু কেমনে করব এত কাজ, আগামী 5 বছরের কাজ। কষ্ট করার কোনো দরকার নাই। প্রতিদিন একটি কাজ নির্দিষ্ট করে নিয়মিত পরিমিত যতটুকু আপনার কুলায় করতে থাকেন, দেখবেন আপনার ভিতরে কনফিডেন্স আসবে, আপনার ভিতরে হ্যাবিট গ্রো করবে, আপনার ভিতরে একটি প্রসেস দাঁড়াবে, তখন কিন্তু আপনি আস্তে আস্তে করতে পারবেন। এটাকে জাপানিজরা খুব চমৎকার একটি নাম দিয়েছে, বলছে কাইজান, অর্থাৎ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। একেবারেই করবো বলে কবে করব একটা হতবিহবল অবস্থায় ছেড়ে দিলাম, এটা না করে বরঞ্চ আমি প্রতিদিন অল্প অল্প করে করব, কিন্তু কন্টিনিউয়াসলি করব। আমি অল্প অল্প করে করব, নিয়মিতভাবে করব। আমি অল্প অল্প করে করব, কিন্তু একদম মন থেকে আনন্দের সাথে করব। দরকার হলে আস্তে আস্তে বাড়াবো। যেমন ধরেন আমি এক্সারসাইজ করি যে আমি কয়টা আপনার স্প্রিং টান দিব। প্রথমে টান দিতে গেলাম, মনে হলো যে আহা অনেক কষ্ট, ঠিক আছে করবো কি করবো না, ডিসিশন নিয়ে ফেললাম, করে ফেলবো। আমি এখন আস্তে আস্তে শুরু করলাম 15টা দিয়ে, তারপরে 20টা দিয়ে, তারপরে 25টা দিয়ে, তারপরে 30টা দিয়ে। আলহামদুলিল্লাহ আমি গতকালকে 60 স্প্রিং আপনার পুশ আউট করতে পেরেছি। তার মানে হচ্ছে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের ভেতর দিয়ে আমি 30 ডেজে সেই 10 দিয়ে শুরু করেছিলাম, এখন আমি 60 টান দিয়ে আমার ভিতরে স্টেমিনাকে ফিরে পেয়েছি। কেন? আমি প্রতিদিন অল্প অল্প করে করেছি, এবং এর ভেতর দিয়ে আমার ভিতরে কতগুলো গুণগত পরিবর্তন এসছে। আমি এটাকে চর্চার ভিতরে নিতে পেরেছি, এবং এটা ছাড়া আমি এখন ঘুমোতে পারছি না। এবং পাশাপাশি আমার ভিতরে একটি চমৎকার একটি আবহ তৈরি হয়েছে যে না আমাকে এটা করতে হবে, এটা আমাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে। এই জন্য কেউ কেউ বলে যে a little progress each day adds up to big results। বলে think big, কিন্তু start with a little। think big but start with a little, কারণ এই লিটল প্রোগ্রেসটাই আস্তে আস্তে আপনাকে বড় রেজাল্ট দিবে। তো সুতরাং এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে প্র্যাকটিস করব, এইটা নিয়ে চিন্তিত না হয়ে ওই 4টা এস নিয়ে ভাবুন, এবং এটাকে আস্তে আস্তে কিভাবে প্রয়োগ করা যেতে পারে সেটা নিয়ে ভাবুন। টনি রবিন্স খুব চমৎকার করে বলছেন যে দেখেন এ ভাবার দরকার নাই, কারণ সাকসেস ইন লাইফ ইজ দ্য রেজাল্ট অফ গুড জাজমেন্ট, আর গুড জাজমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্স হচ্ছে ব্যাড জাজমেন্টের রেজাল্ট। আমরা চিন্তা করি আহা এটা বোধহয় খারাপ হয়ে গেল, আসলে খারাপ না। আপনি প্রথমবার করছেন, ভুল হতে পারে। বলা হয়ে থাকে ফেলিউর বলে কিছু নেই, ইউ আর আইদার লার্নিং অর ইউ আর এক্সপেরিয়েন্সিং। আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন সেটা আসলে আপনার জন্য শিক্ষা এবং অভিজ্ঞতা। এই জন্য উনি বলছেন যে এক্সপিরিয়েন্স ইউজুয়ালি দ্য রেজাল্ট অফ ব্যাড জাজমেন্ট। কিন্তু তার মানে এই না আপনি ব্যাড জাজমেন্ট, কারণ ব্যাড জাজমেন্টটা তো আস্তে আস্তে ফিল্টার হতে হতে বেস্ট জাজমেন্ট হয়ে গেছে একটা পর্যায়ে। এই জন্য বলে যে বিজ্ঞতার আসলে বিকল্প নেই, কারণ বিজ্ঞতা আসছে কিভাবে, করতে 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 এক সময় আপনার ভিতরে কনভিকশন হয়ে গেছে। এবং এরিস্টটল বলছে যে আসলে দেখুন এক্সেলেন্স বলে কিছু নেই, এই যে আমরা যেটা প্রতিদিন করতে করতে একটা হ্যাবিট দাঁড়িয়ে যায়, এটাই এক্সেলেন্ট। সুতরাং এই কন্টিনিউশনটা করে যেতে হবে। তো আসেন আমরা বার নিয়ে আরেকবার একটু ব্যাকআপ রিক্যাপ করি। বি দিয়ে হচ্ছে বিলিভ, বিশ্বাস করুন, অ্যাক্ট করুন, এবং রেজাল্ট মেজার করুন, এবং এটাকে সুপারভাইজ করুন কিভাবে করবেন। অস্কার ওয়াইল্ড নামের এক ভদ্রলোক উনি খুব চমৎকার করে বলছেন যে সাকসেস, ধরেন ইমোশনাল ইন্টেলিজেন্ট হতে চান, এটা একটা সাকসেস। উনি খুব চমৎকার একটি কথা বলেছেন, বলছে সাকসেস ইজ আ সায়েন্স, কিন্তু এই সায়েন্সের পেছনে উনি বলছেন ইফ ইউ হ্যাভ দ্য কন্ডিশনস ইউ গেট দ্য রেজাল্টস। অর্থাৎ সাকসেস যে সায়েন্স, এটা একটা ফর্মুলা আছে, এটা একটি প্রসেস আছে, একটি প্রেক্ষিত আছে, পারিপার্শ্বিকতা আছে। এই পরিস্থিতি আর পারিপার্শ্বিকতা যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, you get the success and get the results and it becomes your success। অস্কার ওয়াইল্ডের আইরিশ একজন নাট্যকার চমৎকার করে কথাটা বলেছেন, আপনি শেয়ার করলাম। দেখুন আমরা আসলে সবকিছুতে সবকিছু করতে চাই। আমি একটি নতুন কনসেপ্ট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। পৃথিবীর সব জায়গাতে লাইফ কোচ আছে। আমেরিকান প্রেসিডেন্ট, রাশিয়ান প্রেসিডেন্ট, বড় বড় যারা লিডার আছেন প্রত্যেকেরই কিন্তু লাইফ কোচ আছে। এই লাইফ কোচ কিন্তু খুঁজতে হবে। আমি সব পারি এই বিশেষায়িত যুগে, বিশেষজ্ঞতার যুগে কোনোদিন আমি সব পারবো, যেমন যে যে সাবজেক্টে এক্সপার্ট
তার কাছ থেকে কিন্তু আপনি সবকিছু পাবেন। এই লাইফ কোচ আপনাকে কি কি দিতে পারে? আপনার লাইফস্টাইল, গোল, মেন্টরিং, চেঞ্জ, অ্যাডভাইস, স্ট্র্যাটেজি, মোটিভেশন, ইন্সপিরেশন, সাকসেস, হেল্প, গ্রোথ, অনেক কিছুতে আপনাকে হেল্প করতে পারে। উনি আপনার গাইড, ফিলোসফার, ফ্রেন্ড হিসাবে কাজ করতে পারে। তো আমি এটা পপুলারাইজ করার চেষ্টা করছি। আমি নিজেও কিছু কাজ করছি। আমার একটি ফেসবুক পেজও আছে, পাবলিক পেজ আছে। সেখানে আমার বেশ কিছু ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টও তৈরি হয়েছে যারা আমার কাছ থেকে এরকম কাউন্সিলিং বা লাইফ কোচিং নিচ্ছে। কারণ আমি অনেক ভেবে এই কোটেশনটি আমার নিজের মতো করে তৈরি করেছি যে ইন লাইফ এভরিথিং ইজ পসিবল উইথ ইনোভেশন। আপনি যদি জানেন ইট ইজ গুড, যদি না জানেন আমি বলছি এটা বেটার। কারণ আস্কিং ফর দ্য রাইট হেল্প, কাউন্সিলিং ফ্রম দ্য রাইট পিপল ইজ এ বিউটিফুল সলিউশন। আস্ক ফর ইট। এই জন্য আমি বলছি লাইফ ইজ বিউটিফুল ওয়েন ইউ মেক ইট সো। সুতরাং আপনি যদি ধরেন কোনো একটা জিনিস বুঝতে পারছেন না, জানতে পারছেন না, তাহলে রাইট এক্সপার্টের কাছে চলে যান, বলেন যে ভাই আমি এটা জানতে চাই। ইন এক্সচেঞ্জ অফ দ্যাট আপনাকে যদি কোনো পয়সা দিতে হয়, প্লিজ পে, কারণ ইট হ্যাজ এ ভ্যালু অ্যান্ড দ্যাট ভ্যালু উইল টেক ইউ দ্য নেক্সট লেভেল অফ ইউর সাকসেস। এটা নিয়ে কোনো কার্পণ্য করবেন না। শিক্ষার ক্ষেত্রে আমরা আসলে মনে করি যে এটা বুঝি এক্সপেন্ডিচার, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু সে ইটস অ্যান ইনভেস্টমেন্ট। এটা আপনাকে নতুন একটি উদ্দীপনা, নতুন একটি রাস্তা, এটার যে কত বড় জ্যোতিময় প্রভাব আছে, এটা প্রকৃত যারা জ্ঞান চর্চা করে তারা বুঝতে পারবে। আমি এখানে যা যা বলেছি এগুলো নিয়ে ইতিবাচকতা, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই বইগুলো আমি আসলে খুব অথেন্টিক রেফারেন্স ব্যবহার করার চেষ্টা করেছি। আমার যে কথাগুলো প্রকাশের ক্ষেত্রে আমার ভাষা ব্যবহার করেছি, কিন্তু এই রুট বইগুলো আমি ব্যবহার করেছি। যাই করেন না কেন জীবনে, যেটাই করতে চান, আমি সবসময় বলবো থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আর ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদেরকে দুটো জিনিস খুব পরিষ্কারভাবে শেখায়, টু বি প্রোডাক্টিভ, টু বি পজিটিভ। সুতরাং প্রোডাক্টিভ হন, পজিটিভ হন, ইমোশনালি ইন্টেলিজেন্ট হন, এটাই আমাদের প্রত্যাশা। আশা করছি এই ক্রাইসিস টুলেও আমরা এই ইমোশনাল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে পারবো। সো ব্যাক টু ডক্টর সাইফুল ভাই, আশা করছি এনজয় করেছেন অনেকেই। হ্যাঁ, মাশাল্লাহ, অনেকেই তো দেখতে পাচ্ছি। গ্রেট ভ্যালুস ফ্রম মইনুদ্দিন ভাই, আই বিলিভ ইট ইন্সপায়ার, ইয়েস ডিটারমাইন, এক্সেলেন্ট টপিক। বিপ্লব সরকার, ইয়েস ইট শুড বি রানিং প্রসিজার। আলহামদুলিল্লাহ, অনেকে ভালো ভালো কমেন্ট করেছেন, আমি নিজেও ইন্সপায়ার্ড ফিল করছি। আর ওভার টু ইউ সাইফুল ভাই, আমরা কিছু প্রশ্ন যদি আপনি খুঁজে পান সেটাও স্ক্রিনে নিয়ে আসতে পারেন, আমরা দুজনে মিলে এটা নিয়ে আলোচনাও করতে পারি যে কিভাবে আমরা আলোচনা করব, কথা বলতে পারি আপনার মতো করে যদি। জি, ওভার টু ইউ, আপনার কাছে এবার মাইক হস্তান্তর। ধন্যবাদ মইনুদ্দিন ভাই। অত্যন্ত সুন্দর এবং প্রাণোজ্জ্বলভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যে ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয়টা উত্থাপন করেছেন। থ্যাংক ইউ। আমি আশা করি এবং বিশ্বাস করি যে আজকের এই সেশনের মাধ্যমে আমার এই দর্শকরা অন্তত ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে তাদের ভিতরে যে একটা কিউরিসিটি ছিল বা একটা জানার একটা আগ্রহ ছিল, সেই জিনিসটা আরও প্রসারিত হলো। এবং আমি বিশ্বাস করি যে পরবর্তীতে তারা আমার দর্শকরা আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং আমরা চেষ্টা করব যে আরও এইগুলোর বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করতে। পাশাপাশি সবার উদ্দেশ্যে তো মইনুদ্দিন ভাই অলরেডি ডিক্লেয়ার করেছেন যে আমাদের থ্রাইভিং স্কিল থেকে যেই কোর্সটা চলতেছে সেটা তো সবাই ইনক্লুড হইতে পারে। তো আমরা যে উদ্দেশ্যে মেনলি এই সেশনগুলো পরিচালনা করতেছি যে আসলে সবাইকে একটু পজিটিভ রাখা, এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই যাতে একটু প্রোডাক্টিভ থাকতে পারে, পজিটিভ থাকতে পারে। কিন্তু যতই আমরা চেষ্টা করি না কেন, নেগেটিভ সেন্স কিন্তু চলে আসেই, কারণ আশেপাশে প্রচুর পরিমাণ আসে। তো আমার পক্ষ থেকে একটা প্রশ্ন আর যে এই যে সিচুয়েশনে আমাদের কিন্তু কোনো না কোনোভাবে নেগেটিভ সেন্স কিন্তু চলে আসে। তো এই নেগেটিভ ইমোশনকে আমরা কিভাবে পজিটিভে কনভার্ট করতে পারি, এই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে বলতেন। কারণ এই মুহূর্তে কিন্তু সবাই এই সিচুয়েশনে নেগেটিভ থটের কারণে, করোনা ভাইরাসের কারণে আক্রান্ত হয়ে না, যতটুকু নেগেটিভিটির কারণে কিন্তু বেশি আক্রান্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। সো এখানে আসলে আপনিও জানেন, আমার এই কোর্সে আপনি আরো ডিটেলস পেয়েছেন, অনেকগুলো টুল আছে। আপনি যদি আমার স্ক্রিনটা বড় করে দেন তাহলে সবাই একটু দেখতে পারবে, আবার আপনি আসবেন যখন আবার আপনি বড় করে দিতে পারেন। তো আসলে অনেকগুলো টুল আছে। যেমন একটা টুল হচ্ছে, আমরা সবসময় বলি যে এটা নিয়ে নিজেরা নিজেদের ভেতরে কথা বলি। নিজেরা নিজেরা যখন কথা বলি
এই যে অবচেতন মনে যখন আমরা কথা বলি, এই কথা বলার সময় খুব সতর্ক থাকা লাগে। আমরা এই জায়গাটুকুতে একটা বড় ভুল করে ফেলি নিজের সঙ্গে নিজে কথা বলার সময়। কারা কারা নিজের সঙ্গে কথা বলেন নিচে আপনারা কিন্তু কমেন্টসও দিতে পারেন যে জি জি আমরা নিজেরা নিজেরা কথা বলি। এই মুহূর্তে যারা আমাদের এই প্রশ্ন উত্তর পর্বে যোগ দিয়েছেন, আমরা সবসময় নিজের সাথে নিজের কথা বলি, আমরা এটাকে বলি সেলফ টক। এই সেলফ টকের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে? কারণ সেলফ টকে আপনি যা বলবেন এটাকে ফিডিং বলে। এইটাই কিন্তু আলটিমেটলি আলটিমেটলি দেখা যাবে যে আপনি তখন ওই যে আপনার মনের ভিতরে যে কথাগুলো সেলফ টক করেছেন, আমাদের যে তিনটা স্তর আছে, আনকনশিয়াস মাইন্ড, কনশিয়াস মাইন্ড এবং সাবকনশিয়াস মাইন্ড। আপনি ভিতরে যার সঙ্গে কথা বলেন সে হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, আপনি বাইরে থেকে যে কথা বলছেন এটা হচ্ছে আপনার কনশিয়াস মাইন্ড। আর আনকনশিয়াস মাইন্ড হচ্ছে আপনি যে ঘুমিয়ে যখন থাকেন অচেতন, সেটা হচ্ছে কনশিয়াস মাইন্ড। মজার ব্যাপার হচ্ছে আপনি যে সেলফ টক গুলো করেন, বিজয় বিজয় কৃষ্ণ সরকার বলছে ইয়েস আই ডু, অ্যাকচুয়ালি এভরিবডি ডাজ, থ্যাংক ইউ বিজয় দা। তো আমরা যখন কথা বলি তখনই যদি কোনো কারণে কোনো নেতিবাচক কিছু বলে ফেলি বা চিন্তা করে ফেলি, এটা কিন্তু স্টোর হয়ে যায় কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে। একটা উদাহরণ দিই, আল্লাহ কি যে হবে, করোনা বোধ আমাকে ধরে ফেলছে। এই যে আপনি যখন সেলফ টক করলেন, এটা গিয়ে সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড হয়ে গেল। আপনি যখন ঘুমাবেন অচেতন মনে এটা গিয়ে রেকর্ড হয়ে থাকবে, এবং এটা আপনার যে সিস্টেম, আপনার যে মাইন্ড এবং হার্টের যে প্রসেসটা, এটা সবসময় আপনাকে ওই যে হয়ে গেছে নেগেটিভ জিনিসটা আপনাকে বারবারে প্ররোচিত করবে। তো এই কারণে সেলফ টক সবসময় ভাবতে হবে যে আমি ভালো আছি, আমি ভালো করছি, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, থ্যাংক গড আমি ভালো আছি, আমি ভালো হচ্ছি। তখনই দেখবেন যে আপনার যে বারবারে রিঅ্যাসিওর করা, বলা হয়ে থাকে যে 40 বার যদি কেউ ভালো কথা বলে নিজের সাথে, সেটার ওই যে রাডার, এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার আচরণে, দৃষ্টিভঙ্গিতে প্রকাশ পাবে। সো এটা একটা হতে পারে সেলফ টক। আর এটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। আপনি যখন কোনো কিছু নেগেটিভ ফিল করেন, একটু জোরে নিঃশ্বাস নিবেন, কিছুক্ষণ আটকে রেখে মুখ দিয়ে ছাড়বেন, এরকম 8-10 বার করবেন, ভালো কিছু ভাববেন, দেখবেন যে আপনার নিউরন অটোমেটিক্যালি আবার রিওয়ারিং হচ্ছে, আপনি নতুন শক্তি পাচ্ছেন। একজন বোধহয় বলছিলেন যে কিভাবে আনপ্লেজেন্ট সিচুয়েশনকে রেসপন্স করবেন, সাজিদুল ইসলাম। দেখেন আনপ্লেজেন্ট যেটা হয় সেটা আর ঘটতেই দিবেন না, তাইলে আর আপনার কাছে আনপ্লেজেন্ট হবে না। আমরা কোনো কিছু হয়ে গেলে তারপরে এটা নিয়ে ডিল করাচ্ছে, বলে যে প্রিকশন, বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। হয়ে গেলে যেমন ধরেন এখন হাত ধুতে হবে, স্টে এট হোম থাকতে হবে, মাস্ক পরতে হবে, এবং যদ্দূর সম্ভব ইমিউন সিস্টেম বিল্ড করে এরকম খাবার খেতে হবে। তো এগুলো কি? এগুলো হচ্ছে প্রিভেনশন। যখন এগুলো আমরা প্রিভেন্ট করতে থাকবো, তারপরে তো একটা জায়গা আছে যেটা ঘটার সেটা ঘটে যাবে, কিন্তু এটাকে আপনি ওয়েলকাম করতে দিবেন না। সেটাই হচ্ছে মূল। এই জন্য আনপ্লেজেন্ট সিচুয়েশন অ্যারাইজ করার আগেই এটাকে ব্লক করে দেন। তারপরে অনেক সময় হয়ে যেতে পারে, কিন্তু খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে কিভাবে এটাকে মোকাবেলা করা যায়। যেটা হয়ে যাবে এটাকে অ্যাকসেপ্ট করে ফেলতে হবে এবং এটাকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে, এবং সামনে নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। সো আপনার পজিটিভ হওয়ার অনেকগুলো টুলের ভেতরে আমি দুটো টুল দিলাম। ভালো কিছু পড়া, পজিটিভ লোকজনকে সাথে নিয়ে কথাবার্তা বলা, লার্নিং এর কোনো বিকল্প নেই। যে ধরেন আজকে যারা আমার এই সেশনটা দেখছেন, তারা একটা নতুন দিক দিশা পেয়েছেন, নির্দেশনা পেয়েছেন, বা ভাবার অন্তত সুযোগ হয়েছে থট প্রসেসে কিভাবে এটা কাজ করবে, এবং আরো কিছু রিসার্চ করা যায় কিনা, খোঁজখবর করা যায় কিনা, বা এরকম আরো যদি কোনো আপনার সেশন হয়, ওই সেশনগুলো আপনার, আমরা যেটাকে সোশ্যাল স্কিলস বলছি, সেগুলো আপনি ওপেন মাইন্ড নিয়ে দেখেন কে কি বলছে, কে কিভাবে ভাবছে, এবং প্রয়োজন হলে একজন মেন্টর, একজন মডেল, একজন লাইফ কোচ বেছে নেন, যার সঙ্গে আপনি খোলা মনে সবকিছু বলতে পারবেন। যেভাবে ডক্টরের কাছে আপনি আপনার সমস্ত রোগ বিসুখের কথা বলতে পারেন, ঠিক তেমনই একজন মেন্টর বা লাইফ কোচের সঙ্গে খোলামেলা ভাবে আলোচনা করেন যে দিস ইজ মাই সিচুয়েশন। লাইফ কোচ কি করে, যেমন আমি কি করি, আমি সবার একটি সোয়াট অ্যানালাইসিস করি। এই যে পিকিউ, আইকিউ, এসকিউ এবং ইকিউ, এই 4টি জায়গায় তার কি স্ট্রেংথ, তার কোথায় কি কি সমস্যা, এরকম ডায়াগনোসিস করার পরে আমি একটা ম্যাট্রিক্স করতে পারি যে তার আসলে নিডটা কি।
সে নিজেকে স্টেটমেন্ট আকারে লিখতে পারছে কিনা তার চ্যালেঞ্জেস গুলো, প্রবলেমস গুলো। তো এরকম প্রফেশনাল লাইফ কোচ যদি আপনার প্রয়োজন হয়, তাদের সঙ্গে আপনি অ্যাটাচ থাকতে পারেন, তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরো পড়াশোনা করেন। লাইফ কোচ যে আপনার শুধু ফিজিক্যালি থাকতে হবে তা না, আপনি ভার্চুয়ালি অনেকের সঙ্গে কমিউনিকেট করতে পারেন, যোগাযোগ করতে পারেন। সো এটা একটি দীর্ঘ প্রসেস, কিন্তু যে শুরু করাটা এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী জায়গা। এবং বলা হয়ে থাকে যে যদি কেউ কিছু শুরু করে দেয় নতুন কিছু করার জন্য, এই উদ্যোগটুকুই ইনিশিয়েটিভ নেওয়ার সাথে সাথেই কিন্তু তার 60% কাজ হয়ে গেল, বাকি 40% কিন্তু সে অনুপ্রাণিত হয়ে আস্তে আস্তে করতে পারে। ব্যাক টু সাইফুল ভাই, থ্যাংক ইউ। আমার মনে হয় যে খুব স্বল্প পরিসরে আমি মোটামুটি কনসাইজ প্রিসাইজ জবাব দিতে পেরেছি। সুশান্ত সরকার বলছে, আই থিঙ্ক স্যার মাইন্ড রিফ্রেশিং এন্ড সাম লার্নিং। ইয়েস ইয়েস, অফকোর্স লার্নিং আপনাকে একটি নতুন দিক দিশা বা আপনাকে অনুপ্রাণিত করবে, আপনাকে নতুন পথে নিয়ে যাবে। শামসাদ আহমেদ, আই থিঙ্ক দিস প্রেজেন্টেশন on emotional intelligence will play a huge role in personal development. So thank you Shamshad bhai, so kind of you. আপনি ইন্সপায়ার্ড হচ্ছেন, আমরাও ইন্সপায়ার্ড। আমাদের সফট স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার এবং সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট, আমরাও খুব খুশি যে আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারছি আমাদের এই কথার মাধ্যমে। আর কোনো কিছু থাকলে স্ক্রিনে নিয়ে আসতে পারেন সাইফুল ভাই, তাদেরকে একটু থ্যাংক ইউ দেওয়া যেতে পারে, কারণ এত কষ্ট করে এই পজিটিভ মানুষগুলো আমাদের সঙ্গে আছেন, কথা বলছেন, এটা আমাদের জন্য খুবই অনুপ্রেরণার। বিজয় কৃষ্ণদা উনি অবশ্য বলছেন, আমি যখন বলছিলাম যে নিজের সঙ্গে কথা বলেন কিনা, হ্যাঁ এটার উত্তরও দিয়েছি সাদেদ ভাই। উপরে দেখেন আর কেউ আছে কিনা। রেজানুর রহমান বলছে গ্রেট সেশন, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। আর কেউ আছে কিনা উপরে? সান্ধিয়া দাস ম্যাডাম, আচ্ছা, একটা প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডাইরেক্টর। Oh my God, we are so humbled and honored. উনি বলছেন ভ্যালুয়েবল ট্রেনিং, we are honored. আপনার কমেন্টস আমাদের জন্য ভ্যালুয়েবল ইন্সপিরেশন। থ্যাংক ইউ ম্যাডাম। আর দেখেন আর কার কার আছে, আমরা একটু ওনাদের অ্যাপ্রিশিয়েট করে দিতে পারি, কারণ কষ্ট করে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। ইটস ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট টপিক। বিজয় দাকে বলে ফেলছি অলরেডি, ওনার অ্যাপ্রিসিয়েশন শেষ। আপনি ইচ্ছা করলে আরো কয়েকজনের কথা এখানে ধরে দিতে পারেন। জাকির ভাই আমার প্রিয় মানুষ, জি জি জি, আমার খুব প্রিয় মানুষ ইঞ্জিনিয়ার জাকির ভাই, উনি বলছে গ্রেট ভ্যালুস ফ্রম মনিউদ্দিন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, সো কাইন্ড অফ ইউ যে ইউ আর উইথ আস। উই আর অনার্ড এন্ড হাম্বলড, এন্ড আমরা খুব ভালো লাগছে যে আপনি আমাদের সঙ্গে আমাদের আরেকজন মেম্বার, ও আমাদের সিনিয়র ফেলো, আমাদের এসএলএসডি এর একজন মেম্বার আরঙ্গজেব ভাই, উনি সবসময় আমার যে কোনো সেশনে কোনো না কোনো ভাবে থাকে। আরঙ্গজেব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, এক্সেলেন্ট সেশন। একজন মানে একদম লার্নার মানুষ আর কি, প্রত্যেকটা সেশনে লার্নার, সব জায়গায় থাকেন। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, তারপরে শামশাদ ভাই বলছেন যে which is more important communication skill or emotional intelligence, একদম লাস্টে একটা দিয়েছেন। শামশাদ ভাই আরেকটা প্রশ্ন করেছেন, ডিয়ার স্যার, which is more important communication skill or emotional intelligence? আসলে দেখেন, কমিউনিকেশন স্কিল কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের ভেতরে। আমরা যে সোশ্যাল স্কিলস এর কথা বলছি, সেই সোশ্যাল স্কিলস এর 12টা-15টা স্কিলের ভিতরে কমিউনিকেশন স্কিল একটি অন্যতম স্কিল। সুতরাং ইমোশনাল ইন্টেলিজেন্স ইটসেলফ ইজ এ প্যাকেজ অফ সফট স্কিলস এন্ড অল দিস। ইয়েস, সুতরাং কমিউনিকেশন স্কিল ইম্পর্টেন্ট এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ইম্পর্টেন্ট, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে আসলে ফাদার অফ অল স্কিলস। কেউ বলে যে এটা মাদার অফ অল স্কিল, এটা দিয়ে আপনি আরো অনেক স্কিল তৈরি করতে পারেন আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক রাত হয়েছে। জি সাইফুল ভাই, আপনার লাস্ট কমেন্ট। এই জিনিসটা আমিও ফিল করি যে আসলে একদিক দিয়ে বলা হচ্ছে সফট স্কিল, এদিক দিয়ে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বলতেছি, কিন্তু আসলে আমার কাছে এটা আমি ব্যক্তিগতভাবে আমি ফিল করি আর কি, যে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স এর অধীনেই আসলে সব স্কিলগুলো হওয়া উচিত। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটাকে আলাদাভাবে বিচ্ছিন্ন করার কোনো উপায় নেই। কোনো এক্সপার্টরা এই যে স্কিলস এর জায়গায় এসে থেমে যায়, বলে যে দেখেন এটা আসলে হার্ড স্কিল। কেন? কারণ এটা অর্জন করা খুব কঠিন, কারণ মানুষের এত ধৈর্য, ক্ষমতা, এগুলোর বিচ্যুতি ঘটে। এই জন্য এটারে কেউ আবার মানে খুব কড়াভাবে বলছে এটা সফট স্কিলস না, এটা হার্ড স্কিল, এটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়। এটা কিন্তু সত্য, যারা আমরা চর্চা করি তারা কিন্তু আমরা
জানি যে বিষয়টা আসলেই খুব শক্তিশালী ভাবে কঠিন যদি আমরা এটাকে সিরিয়াসলি না নেই। থ্যাংক ইউ অল ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ভাই, আপনার মানে ফাইনাল কমেন্টস দিয়ে আমরা বিদায় নিতে চাই। 1 ঘন্টার জি। উপরে হয়ে গেছে, মানুষজন ডিনার টিনার করবে। সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং জি। মি। জি, সোসাইটি ফর ধন্যবাদ। লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট থেকে আপনাকে ধন্যবাদ, আপনার এসডিসি সেন্টারকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এবং ভবিষ্যতে আমার একটা ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে যে আমরা এই যে ইমোশনাল ইন্টেলিজেন্সের যে কম্পিটেন্সিগুলো আছে প্রত্যেকটা নিয়ে দরকার আলাদা আলাদা আমরা পরবর্তীতে সেশন ইয়েস, করার এটা অনেক চেষ্টা করব ডিটেইলস, আর কি। এটা প্রত্যেকটা নিয়ে জি, জি, আলাদা জি। আলোচনা করব তো ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু ধন্যবাদ এবং আলাইকুম। জি, হ্যাপি আসসালামু নাইট আলাইকুম। সবার জন্য। ওয়ালাইকুম আসসালাম।